সো আজকে আমরা আলোচনা করব ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিংগুলো সাধারণত কি, এই কেমিক্যাল সাবস্টেন্স বা বিষটা সাধারণত ধানের পোকা মারতে অথবা বিভিন্ন ধরনের শস্য খেতে দেওয়া হয়ে থাকে, ইনসেকটিসাইড হিসেবে ইউজ করি। ইনসেকটিসাইড হচ্ছে যে সকল কেমিক্যাল দিয়ে আমরা পোকামাকড় মারতেছি। তো পেশেন্ট আমার কাছে এরকমভাবে আসবে যে সে ধান খেতে বিষ দিতেছিল, হঠাৎ করে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এরপর তার আশেপাশের মানুষজন তাকে নিয়ে আসছে। এই পেশেন্টকে প্রথমে আমরা কী করব, শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলবো, এরপর তার বডি ওয়াশ দেব, তারপরে বাকি মেজারমেন্ট। এরকম ওপিসি কম্পাউন্ড কী কী আছে, কিছু আছে নার্ভ এজেন্ট, রিডিং দিব, যেমন সারিন, তাবুন, নবিচক। আর কিছু আছে ইনসেকটিসাইড, এখানে এটা মাস্টুনো, ম্যালাথিয়ন আর প্যারাথিয়ন আমরা বুঝলাম ফরেন্সিক মেডিসিনে, এইখানে নাই। আচ্ছা, তো এইখানে আমরা জেনে রাখবো ম্যালাথিয়ন, মাস্টুনো। আর ডাইইথাইল কম্পোনেন্টের মধ্যে ডায়াজিনন, এটাও ফরেন্সিক মেডিসিনে পড়ছিলাম। ওকে, মেকানিজম অফ টক্সিসিটি, একটা ওপিসি পয়জনিং কীভাবে হয়। মানে বলছে ওপিসি কম্পাউন্ড ইন্টারাক্ট বা ইনঅ্যাক্টিভেট অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, যার জন্য অ্যাসিটাইলকোলিন অ্যাকুমুলেশন হচ্ছে। আমরা জানি কি, অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ধরনের, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করতেছে আমার অ্যাসিটাইলকোলিন সিক্রেশনের মাধ্যমে। সে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন করলো, ধরি এটা একটা সেল, এটা হচ্ছে নার্ভের রিসেপ্টর বা চ্যানেল, এইখানে রিলিজ হচ্ছে কি অ্যাসিটাইলকোলিন, এটা হচ্ছে একটা নার্ভ। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যখন স্টিমুলেটেড হবে তখন নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হচ্ছে। এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে কাজ করবে, এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে কাজ করে সেলের সার্টেন ইফেক্ট দিবে বা অ্যাকশন করতে সহায়তা করবে সেলের। এই অ্যাসিটাইলকোলিন যদি সারা জীবন এরকম অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ডেড থাকে তাহলে এই ইফেক্টটা সবসময় চলমান থাকবে, কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা চাই কিছুক্ষণ কাজ করার পরে অ্যাসিটাইলকোলিন আবার স্টপ হয়ে যাক, সে আর কাজ না করুক। এই জন্য এই জায়গায় কিছু এনজাইম থাকে, এই এনজাইমগুলোকে আমরা বলি অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজেস, যেগুলা অ্যাসিটাইলকোলিনকে ভেঙে দেয়। যখন অ্যাসিটাইলকোলিনকে ভেঙে দেয় তখন অ্যাসিটাইলকোলিন আর অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, যার জন্য ওই অ্যাসিটাইলকোলিন মিডিয়েটেড কাজও হচ্ছে না। তাহলে এটাকে ভেঙে দিচ্ছে কে, অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজেস। ওপিসি পয়জনিংয়ের কাহিনী কী হচ্ছে, ওপিসি পয়জনিংয়ে এখানে বলছে এই অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তাহলে ওপিসি এসে এই অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজকে ইনহিবিট যখন করে দিবে তখন অ্যাসিটাইলকোলিন মিডিয়েটেড ইনঅ্যাক্টিভেশন অফ অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজেস মিডিয়েটেড ইনঅ্যাক্টিভেশন অফ অ্যাসিটাইলকোলিন হচ্ছে না, তখন অ্যাসিটাইলকোলিন আর এইখানে যে কিছুক্ষণ পরে ইনহিবিশন হচ্ছিল এই ইনহিবিশনটা হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট অ্যাসিটাইলকোলিন সবসময় এই সেলের উপর কাজ করবে। আমরা জানি কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী করে, কুকুর দৌড়ানে দিলে হয় সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আর রেস্টিং অবস্থায় থাকলে কি হয়, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। তাহলে ওইটা আমরা আবার একটু রিভাইজ করি।
অটোনমিক অটোনমিক নার্ভাস সিস্টেম দুই ধরনের, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আমরা মনে রাখবো ডগ বা কুকুর দিয়ে। যখন আমাকে দৌড়ানি দিছে, আমার হেয়ার দাঁড়াই যাবে, আমি দৌড়াইতেছি, এই জন্য আমার সুয়েটিং বেশি বেশি হবে। আমার বেশি বেশি শ্বাস নেওয়া দরকার, সো এই ব্রঙ্কোডাইলেশন হবে। যেহেতু এক্সারসাইজ করতেছি, সারা শরীরে ব্লাড কম সময়ের মধ্যে বেশি বেশি পাস করা দরকার, হার্টবিট এই জন্য বেড়ে যাবে। তাহলে হার্ট রেট বাড়তেছে, মানে ট্যাকিকার্ডিয়া হচ্ছে। দূরের জিনিস দেখতে হইতেছে। যখন আমি দৌড়াইতেছি তখন কি করি, সামনে কি আছে সেটা ক্লিয়ার আছে কিনা দেখি, রাস্তাঘাট। সেই জন্য পিপিলটা ডাইলেটেড হবে। আমি দৌড়াবো, স্বাভাবিক যখন আমরা খেলাধুলা করি বা দৌড়াই তখন মুখ শুকায় যায়। কারণ কি? কারণ শরীরের সমস্ত সিক্রেটরি যে গ্ল্যান্ড আছে, ইনক্লুডিং জিআইটি, মানে সব ধরনের সিক্রেশন কমে যায়। যেহেতু সিক্রেশন কমে যায়, মুখে থাকে কি স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় স্যালাইভা, যেইগুলা মুখের ড্রাইনেসকে ইনহিবিট করে। বাট এইখানে কি হইতেছে, স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন কম করতেছে, যেই জন্য মুখ ড্রাইনেস পাচ্ছি, ড্রাইনেস অফ মাউথ। এরপরে কি হচ্ছে, জিআইটির যেই সিক্রেশন, নর্মালি আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে তো এই খাবারটাকে মানে চূর্ণ বিচূর্ণ করবি স্টোমাক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে বিভিন্ন এনজাইম সিক্রেশনের মাধ্যমে, তারপরে স্মল ইন্টেস্টাইনে যাবে, স্মল ইন্টেস্টাইনে আবার কিছু সিক্রেশন হবে। তো এই যে সিক্রেশন, এই সিক্রেশনগুলোকে ইনহিবিট করবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যখন আমাকে কুকুর দৌড়ানি দিচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের টেম্পোরারি কনস্টিপেশন হবে বা পেরিস্টালসিস ইনহিবিটেড হবে। তারপরে ইউরিনারি সিস্টেমে কি হবে, যখন আমাকে কুকুর দৌড়াইতেছে আমি তখন কি আগে ইউরিনেশন করতে যাব না আগে নিজে দৌড়ায় বাঁচবো? আগে নিজে দৌড়ায় বাঁচবো। তখন কি হবে, ইউরিন বেশি বেশি অ্যাকুমুলেট হইতেছে, মানে পাস করতে পারতেছে না ইউরিন। এটাকে আমরা বলতেছি মিকচুরেশন ইনহিবিশন অথবা ইউরিনারি আচ্ছা এটা কিডনিতে পড়, মানে রিটেনশন আর কি বলেই দিই, ইউরিনারি রিটেনশন হচ্ছে। এই তো, তাহলে এটার অপোজিট ইফেক্ট হবে কোথায়, প্যারাসিম্প্যাথেটিক যখন অ্যাক্টিভেশন হবে। তাহলে এখানে কি হইতেছে, সুয়েটিং কমে যাবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, হার্ট রেট কমে ব্র্যাডিকার্ডিয়া হবে, দেন পিপিলটা হবে কি কনস্ট্রিক্টেড, মুখে কি হবে, বেশি বেশি সিক্রেশন হবে, ড্রাইনেস ছিল আগে এখানে, তাহলে মাউথ সিক্রেশন বেড়ে যাবে, শরীরের সমস্ত ধরনের সিক্রেশন বেড়ে যাবে। তাহলে জিআই সিক্রেশনও যখন বাড়বে তখন পেশেন্টের বেশি বেশি পেরিস্টালসিস হবে, পেশেন্টের ডায়রিয়া লাইক ফিচার আসবে। আর মিকচুরেশন আগে কী হইতেছিল, ইউরিনারি রিটেনশন হইতেছিল, আর এইখানে কী হবে, বেশি বেশি ইউরিন পাস হবে, সে চাবে না তারপরে ইউরিন পাস হইতেছে একা একাই, ওইটাকে আমরা বলতেছি ইউরিনারি ইনকন্টিনেন্স। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম ওপিসি পয়জনিংয়ে কী হইতেছে, ওপিসি যেই এই প্যারাসিম্প্যাথেটিক তো অ্যাসিটাইলকোলিন মিডিয়েটেড, আর অ্যাসিটাইলকোলিনকে ভাঙতেছে অ্যাসিটাইলকোলিন অ্যাস্টারেজেস।
বাট এই ওপিসি গিয়া এসিটাইলকোলিনকে ইনহিবিট করতেছে। যখন এসিটাইলকোলিনকে ইনহিবিট করতেছে তখন আর এসিটাইলকোলিন কিছু সময় পর ডিস্ট্রয় হতে পারতেছে না, যার জন্য এসিটাইলকোলিন মিডিয়েটেড এই যে প্যারাসিম্পেথেটিক ফাংশন এগুলা অনবরত চলতে থাকবে। সো ওপিসি পয়জনিংয়ের আমরা এইগুলো পাবো: ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্র্যাডিকার্ডিয়া, কনস্ট্রিক্টেড পিউপিল, শরীরের সিক্রেশন বেড়ে গেছে, ডায়রিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স। তো ওপিসি পয়জনিংয়ের ট্রিটমেন্ট কী দেবো? অ্যাট্রোপিন। আবার কি দিতে পারি? প্রালিডক্সিম, আচ্ছা যাই হোক, ওভিডক্সিম, এইগুলা দিই। প্রথমে আমরা কী দিই? অ্যাট্রোপিন। এই যে অ্যাট্রোপিন দিই, অ্যাট্রোপিন কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে কাজ করবে। অ্যাট্রোপিন যখন দিব তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ফাংশন বেড়ে যাবে, এই সবগুলো তখন পাবো। তাহলে একটা পেশেন্ট আমার কাছে আসছে ওপিসি পয়জনিং নিয়ে, তখন আমি এই ক্লিনিক্যাল ফিচারগুলো পাবো। যখন আমি অ্যাট্রোপিন দিব তারা ট্রিটমেন্ট হিসেবে, তখন পাবো কি? এই ক্লিনিক্যাল ফিচারগুলো, কারণ তখন প্যারাসিম্প্যাথেটিক ইনহিবিশন হয়ে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হচ্ছে। ওকে, এখন আমরা জাস্ট রিডিং দিব, আর কিছু করার বাকি নাই ওপিসি পয়জনিংয়ে কাইন্ড অফ। ওকে, তাহলে এখানে বলছে এইজিং নিয়ে একটু আলোচনা করছে। এইজিং মানে হচ্ছে এখানে বলছে কি? স্পন্টেনিয়াস হাইড্রোলাইসিস অফ দ্য ওপিসি ওপি এনজাইম complex allows reactivation of the enzyme, but subsequently loss of chemical group from the OP enzyme and further enzyme reactivation তখন প্রিভেনশন হয়। তাহলে ওপিসি পয়জনিং যার হইতেছে তার এসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিশন হয়, বাট কিছুক্ষণ পরে সে আবার অ্যাক্টিভেশন হইতে পারে। কিন্তু যদি এমন হয় যে সে আর অ্যাক্টিভেশন হওয়ার ক্ষমতা হারাই ফেলছে, তখন ওই জিনিসটাকে আমরা বলি এইজিং হয়ে গেছে। এটাই ক্লিনিক্যাল ফিচারকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একিউট কোলিনার্জিক সিনড্রোম, 2 নম্বরে হচ্ছে ইন্টারমিডিয়েট সিনড্রোম, 3 নম্বর হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড ইনডিউসড ডিলেট পলিনিউরোপ্যাথি। তাহলে দেখি একিউট কোলিনার্জিক সিনড্রোমে আমার কাছে পেশেন্ট কী নিয়ে আসবে? ওই তো প্যারাসিম্প্যাথেটিক সব ফিচার নিয়ে আসবে। ব্রঙ্কো কনস্ট্রিকশন, পিউপিল কনস্ট্রিক্টেড, বেশি বেশি স্যালাইভেশন, তারপরে হচ্ছে বেশি বেশি ল্যাক্রিমেশন, দেন ব্রঙ্কাস থেকে বেশি বেশি সিক্রেশন হচ্ছে ব্রঙ্কোরিয়া, ডায়রিয়া। এগুলো তার মুখস্থ করার দরকার নাই, নিজে নিজেই বানায় বলা যায়। তারপরে হচ্ছে এই যে একুইট কন্ডিশন নিয়ে আসলো পেশেন্ট আমার কাছে, সাপোজ ধান খেত থেকে একটা পেশেন্ট আমার কাছে নিয়ে আসছে, আমি প্রথমে কী করবো? তাহলে ম্যানেজ কীভাবে করবো? একুইট কেস ম্যানেজ করবো, প্রথমে পেশেন্টের শরীর থেকে কাপড় চোপড় সব খুলে ফেলবো, বডি ধুবো সাবান বা অন্য সুপ ওয়াটার দিয়ে আর কি। এরপরে তাহলে আমরা হাই ফ্লো অক্সিজেন দিতে পারি, গ্যাস্ট্রিক লিভেজ এবং অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি। তারপরে আর্লি ইউজ অফ সাফিসিয়েন্ট ডোজ অফ অ্যাট্রোপিন, এটা হচ্ছে লাইফ সেভিং। তাহলে অ্যাট্রোপিন দিতে হবে, এবং অ্যাট্রোপিন অনেক কী বলে হিউজ পরিমাণে দিতে হয়, যেই পর্যন্ত পেশেন্ট রিভার্স না করে। তো অ্যাট্রোপিন যখন দিব তখন আমি কী করতেছি? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন করতেছি। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন করার সুবিধা কি? ওই যে প্যারাসিম্প্যাথেটিক মিডিয়েটেড ফাংশন যে হচ্ছিল, যেমন ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কোরিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এইগুলো সব রিভার্স হবে। তাহলে এখানে বলছে 2 মিলিগ্রাম আইবি দিতে হবে প্রত্যেক 5 থেকে 10 মিনিট পর পর, যেই পর্যন্ত পেশেন্ট ইমপ্রুভমেন্ট না হবে। আর সিভিয়ার পয়জনিংয়ে আমরা কি দিব? প্রালিডক্সিম অথবা ওভিডক্সিম। অক্সিম দিলে কি সুবিধা কি? এই যে প্রালিডক্সিম অথবা ওভিডক্সিম, এইগুলা এসিটাইলকোলিন এস্টারেজকে রিঅ্যাক্টিভেট করে যারা এখনও এইজিংয়ে পৌঁছায় নাই। তাহলে প্রালিডক্সিম ওভিডক্সিম যে দিতেছি, আমরা বলছিলাম এইজিং কি? এসিটাইলকোলিন এস্টারেজ যে তার রিঅ্যাক্টিভেশন হওয়ার ক্ষমতা হারাই ফেলছে, যেটা হারাই ফেলছে সেটা তো একবার এইজিংয়ে চলে গেছে, পরে আর ফিরানো যাবে না, ঠিক আছে? কিন্তু যারা এখনও এইজিংয়ে ঢুকে নাই, মানে এইজিং প্রসেস যাদের শুরু হয় নাই বা
এখনও এইজিং হয় নাই যাদের, এই সকল এনজাইমগুলোকে আমরা আবার রিঅ্যাক্টিভেশন করতে পারি এই প্রালিডক্সিম অথবা ওবিডক্সিম দিয়ে। এখন একটা পেশেন্ট ওপিসির প্রতি এক্সপোজ হয়েছে কি হয় নাই সেটা আমরা কিসের মাধ্যমে ডিটেক্ট করতে পারি? প্লাজমা অর রেড সেল কোলিনার্জিক কোলিনাস্টেরেস অ্যাক্টিভিটি। আর এই যে অ্যাকুইট ফেস, এই অ্যাকুইট ফেস আমরা কতক্ষণ সময় ধরি? 48 থেকে 72 ঘন্টা সময় সে লাস্টিং করে। তাহলে এখান থেকে মাস্টার লাইন হচ্ছে এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা রিডিং দিলে মনে থাকার কথা। এখন 2 নম্বরে এখানে হচ্ছে ট্রিটমেন্ট কী দিব, অ্যাট্রোপিন, এটা মাস্ট টু নো, এটা এবারও পরীক্ষায় আসছিল। তারপরে কী দেবো, প্রালিডক্সিম ওবিডক্সিম মাস্ট টু নো, আর রেড সেল কোলিনাস্টেরেজ অ্যাক্টিভিটি মাস্ট টু নো। ওকে, এখন এইখানে কি বলছে? আচ্ছা, আমরা ক্লিনিক্যাল ফিচার শেষ করি। ক্লিনিক্যাল ফিচারে বলছে 2 নম্বরে হচ্ছে একুইট, তো বলছিলাম 48 থেকে 72 ঘন্টা, বাট 72 ঘন্টার পরেও যদি লাস্টিং করে তখন ওইটাকে বলতেছি ইন্টারমিডিয়েট সিনড্রোম। এইখানে পেশেন্টের কী হবে? জাস্ট রিডিং দিয়েও মাসল উইকনেস ডেভেলপ করবে। আর এমন হইতে পারে যে পেশেন্টের ভেন্টিলেশন সাপোর্ট লাগতে পারে ভেন্টিলেশন ফেলারের জন্য, 1 থেকে 4 দিন পরে ডেভেলপ করবে এবং 2 থেকে 3 সপ্তাহ লাস্টিং করতে পারে, রিডিং দিব আর কি। 3 নম্বর হচ্ছে ওপিসি ইনডিউসড ডিলেড নিউরোপ্যাথি। আমার কাছে একটা পেশেন্ট আসলো, অথবা সিনারিও এরকমভাবে দিল যে একটা পেশেন্ট, কেন তো এফসিপিতে এত কঠিন সিনারিও দিবে না, এমআরসিপিতে দিতে পারে না। একটা পেশেন্ট ওপিসি পয়জনিংয়ের 3 থেকে 4 সপ্তাহ পরে আসছে। এখন আয়শা বলতেছে যে তার হচ্ছে হাতে পায়ে শক্তি পাইতেছে না, অথবা হাঁটতে গেলে হাই স্টেপিং গেইট পাইতেছি, ফুড ড্রপ অথবা রিচ ড্রপ পাইতেছি। তাহলে এটা কেন হচ্ছে? ওপিসি পয়জনিংয়ের জন্য। এটা হচ্ছে ডিলেট ইফেক্ট। লং মাইলিনেটেড যে নিউরনগুলো আছে, মানে লং নিউরন, এদের যে মাইলিনেশন ছিল এই মাইলিন কাভারে ড্যামেজ হচ্ছে, তাই এটা রিডিং দেবো, কিন্তু এটা মনে রাখবো আর কি। ওকে, এই বক্সটা দেখি। এখানে কি বলছে? কোলিনার্জিক ফিচার্স ইন পয়জনিং। আমরা জানি অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট হয় 2 ধরনের। অ্যাসিটাইলকোলিনকে কাজ করতে পারে 2 ধরনের রিসেপ্টরের উপরে, একটা হচ্ছে মাস্কারেনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। তাহলে অ্যাসিটাইলকোলিন কি কাজ করে? অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপর। অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর 2 ধরনের, একটা হচ্ছে মাস্কারেনিক আর একটা হচ্ছে নিকোটিনিক। যখন সে মাস্কারেনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে অ্যাসিটাইলকোলিন, তখন কী কী ইফেক্ট দেবে এগুলো আমরা পড়ছি। প্যারাসিম্প্যাথেটিক ইফেক্টটা দেবে, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, ডিপ্লোপিয়া, এখানে শুধু এক্সট্রা মায়োসিস করবে, স্যালাইভেশন, সুইটিং। আর এগুলোর অপোজিট ইফেক্ট দিবে যখন অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। রিডিউস ভেন্টিলেশন, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশন, ফ্যাসিকুলেশন, প্যারালাইসিস, মিড্রেসিস। তাহলে এটা মাস্ট টু নো। এখানে প্যারাসিম্প্যাথেটিক ফাংশন দিতেছে, এখানে সিম্প্যাথেটিক ফাংশন দিতেছে। এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই, আমার মনে হয় নিজে নিজে এখন মনে রাখা সম্ভব। এরপর হচ্ছে প্যারাকোয়াট। প্যারাকোয়াট হচ্ছে আরেকটা রাসায়নিক দ্রব্য যেটা বিশেষ করে মহিলারা খায়। কেন খায়? জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, তারপরে খায় ফেলছে। কিন্তু মজার বিষয় হইতেছে, এটা যখন খাবে তখন গলা মানে এত বেশি জ্বালাপোড়া করবে, তো খাওয়ার সাথে সাথে সে রেগ্রেট করছে কেন খাইলাম। এবং এখানে 100% ডেড হতে পারে। দেখি আমরা কি হয়। পেশেন্ট এটা আমরা কী করি? হার্বিসাইড হিসেবে ইউজ করি পোকামাকড় মারতে। ওরাল বার্ন হবে, মাস্ট টু নো, ওরাল বার্ন। তাছাড়া বমিটিং হবে, ডায়রিয়া হবে, নিউমোনিয়া হইতে পারে, পালমোনারি ফাইব্রোসিস, মাল্টি অর্গান ফেইলিওর। তাহলে ক্লিনিক্যাল ফিচারের কথা যদি বলি, 2-3টা কথা মনে রাখবো। একটা হচ্ছে ওরাল বার্ন মাস্ট, পালমোনারি ফাইব্রোসিস মাস্ট, নিউমোনিয়া নাইস টু নো। এটা আমরা কনফার্ম করবো কীভাবে? এটা মাস্ট টু নো।
ইউরিনারি ডায়াথায়োনেট টেস্ট, এটা মাস্ট টু নো। আর এর ট্রিটমেন্ট হিসেবে অ্যাক্টিভেটেড চারকোল দিতে পারি। আমরা জানি সব পয়জনিংয়ে অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করতে পারি এক্সেপ্ট আয়রন অ্যান্ড লিথিয়াম, যেইখানে আমরা কী দিচ্ছি, ফুল বাওয়াল ইরিগেশন। এই পেশেন্ট সাধারণত 24 ঘন্টার ভিতরে মারা যায়। এরপর হচ্ছে অ্যালকোহল এবং গ্লাইকল। আমরা যে বলি অ্যালকোহল, এই অ্যালকোহলটা অ্যাকচুয়ালি ইথানল, ঠিক আছে? তাহলে একটা পেশেন্ট অ্যালকোহল খাইছে মানে কি, সে ইথানল খাইছে। এই ইথানলটা আমরা কোথায় ইউজ করি? মিথানল পয়জনিং ইউজ করতে পারি। আর মজার বিষয় হচ্ছে একটা পেশেন্ট আমার কাছে পড়বো মিথানল পয়জনিং নিয়ে আসছে। এই মিথানল পয়জনিংয়ের পেশেন্টকে আমি অ্যালকোহল ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারি। ওকে, এটা এখানেই বলছে যে এই অ্যালকোহলটা আমরা অ্যান্টিডট হিসেবে ইউজ করতে পারি। কোথায়? ইথিলিন গ্লাইকল অথবা মিথানল, এটা মাস্ট টু নো। মিথানল পয়জনিংয়ে, তাহলে মিথানল পয়জনিংয়ের একটা অ্যান্টিডট হচ্ছে অ্যালকোহল। এখানে কি হবে, একটা ব্যক্তি যদি বেশি মদ খেয়ে ফেলে, আমরা জানি আমাদের যে হাঁটা মানে গেইট, তারপরে স্পিচ, স্পিচ বলতে হচ্ছে কোঅর্ডিনেশন অফ স্পিচ। কোঅর্ডিনেশন মানে হচ্ছে শ্রুতিমধুর করা, স্পিচকে শ্রুতিমধুর করে এবং গেইট নিয়ন্ত্রণ রাখে, এগুলো কে করে? এবং আই মুভমেন্ট ফাইন করে, এগুলো হচ্ছে সেরেবেলামের কাজ। মানে এই অ্যালকোহল গিয়ে কী করে? সেরেবেলার ডিসফাংশন করে। যখন সেরেবেলার ডিসফাংশন তো করে, তখন গেটটা কী হবে? অ্যাবনর্মাল। আর অ্যাবনর্মাল গেটকে আমরা বলতেছি অ্যাটাক্সিয়া। হাঁটলে একটু হেইলা দুইলা হাঁটবে। তারপরে ওয়াইড বেস গেট থাকবে, পা ছড়ায় ছড়ায় হাঁটবে, মদ খাওয়া রুগী আমরা যেরকম দেখি আর কি। স্পিচ কী হবে? ফ্লাওয়ারিং স্পিচ হবে, ঠিক আছে? তারপরে আই মুভমেন্ট কী হবে? ফাইন হবে না, কাঁপাকাঁপি হইতে পারে, নিস্টিগমাস। ওকে, তাহলে অ্যালকোহল পয়জনিং আমরা কী পাবো? বেশি অ্যালকোহল খাইয়ে পড়লে অ্যাটাক্সিয়া হবে, স্লারিং অফ স্পিচ হবে, পেশেন্ট আনকনশিয়াস থাকতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন হইতে পারে। ম্যানেজ করবো কীভাবে? ওই তো সাপোর্টিভ এয়ারওয়ে মেনটেনেন্স, ভেন্টিলেশন থাকতে পারে, অক্সিজেন দিব, ফ্লুইড দিব। মজার বিষয় হচ্ছে যারা মদ খায় অ্যালকোহল, এরা হাইপোগ্লাইসেমিক হইতে পারে। হাইপোগ্লাইসেমিক হইতে পারে। যখন তারা হাইপোগ্লাইসেমিক হইল, তখন তাদের আমি কি করব? কারেকশন করব হাইপোগ্লাইসেমিয়াটা। কিসের মাধ্যমে? গ্লুকোজ দেওয়ার মাধ্যমে। আর যদি এমন হয় যে অ্যালকোহলিক পেশেন্ট আমার কাছে ক্রনিক হিস্ট্রি নিয়ে আসছে, সাথে ওকে, একটা পেশেন্ট অ্যালকোহল খাইছে, অ্যালকোহল খাওয়ার পরে এখন কণা নিয়ে আসছে। কণা মানে সিতে হচ্ছে কনফিউশন, এটা এবারও পরীক্ষায় আসছিল। 2 নম্বরে হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া, 3 নম্বরে হচ্ছে নিস্টিগমাস, 4 নম্বরে হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া। একটা পেশেন্ট মদ খাইছে, তারপরে যদি এই ক্লিনিক্যাল ফিচারগুলো পাই, তখন তারা আমরা বলবো কি বার্নিক্স এনকেফালোপ্যাথি অথবা করসাকফ সাইকোসিস আর কি। দুইটা একসাথে বলি আমরা
কর্সাকফ সাইকোসিস। সেটা আমরা সাইকিয়াট্রি দিকে আবার আলোচনা করবো ভালো করে। যখন এরকম পাবো পেশেন্টের কর্সাকফ সাইকোসিস মানে অ্যাটাক্সিয়া, ডিস্টিগমাস, অপথ্যালমোপ্লেজিয়া, ট্রিটমেন্ট কী হবে? আইভি থায়ামিন। আইভি থায়ামিন বাজারে পাওয়া যায় ইঞ্জেকশন, পারভিনেক্স। থায়ামিন তো ভিটামিন B1 না, হচ্ছে পারভিনেক্স পাওয়া যায়। ওকে, এটা মাস্ট টু নো, থায়ামিন যে দেই। এরপরে হচ্ছে ইথিলিন গ্লাইকল অথবা মিথানল। এগুলো কোথায় পাচ্ছি? কাঁচ পরিষ্কার করে যে সকল সাবস্ট্যান্স, দেন অ্যান্টিফ্রিজ, এইগুলাতে পাইতেছি। এটা জাস্ট নাইস টু নো কোথায় কোথায় পাই। আর আমরা বলছিলাম ইথিলিন গ্লাইকল অথবা মিথানল পয়জনিংয়ের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করতে পারি অ্যালকোহল। অ্যান্ড মিথানল পয়জনিং যার হবে তার কী কী হতে পারে রিডিং দিব: হেডেক, ডিলেরিয়াম, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ফটোফোবিয়া, বাট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে ব্লাইন্ডনেস হতে পারে, মাস্ট টু নো। মিথানল পয়জনিং কোথায় পাওয়া যায়? এটাকে কি বলে? অবিশুদ্ধ নাকি বিশুদ্ধর বিপরীত আর কি। আচ্ছা, ওই যে বাংলা মদ অথবা ডেট ফেল যে মদ, এইগুলাতে কি হয়? মিথানল থাকে। তো কম দামি মদ বা অবিশুদ্ধ মদ যখন খাবে একটা ব্যক্তি, তখন তার কি হবে? ব্লাইন্ডনেস, মানে সে চোখের দৃষ্টি হারাই ফেলবে। এরকম আমার বাংলাদেশে অনেক পেশেন্ট আছে যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাইরা মদ খাইছে, মদ খাওয়ার পরে সে অন্ধ হয়ে গেছে। সো অ্যালকোহল খাওয়া যাবে না। তাহলে অ্যালকোহলে যদি মিথানল থাকে আর কি, অ্যালকোহলে বলতে মদের মধ্যে যদি মিথানল থাকে, তখন সে ব্লাইন্ডনেস করতে পারে। আর একটা সমস্যা কী করতে পারে? প্যানক্রিয়াটাইটিস। এই দুইটা হচ্ছে মাস্ট টু নো। ওকে, ডায়াগনোসিস আমরা কনফার্ম করবো কীভাবে? মিথানল অথবা ইথিলিন কনসেন্ট্রেশন দেখার মাধ্যমে। এইখানে হচ্ছে আমরা আগেও পড়ছিলাম, এটার অ্যান্টিডট হিসেবে ইউজ করতে পারি ফ্লোমেপিজল। মিথানল অথবা ইথানল পয়জনিংয়ের ক্ষেত্রে ফ্লোমেপিজল। আচ্ছা, ইথানল বা অ্যালকোহল এর অ্যান্টিডট হচ্ছে ফুমেপিজল, বাট মিথানলের অ্যান্টিডট কি? অ্যালকোহল বা ইথানল। ওকে, এটা তাহলে আমাদের মাস্ট টু নো এই লাইনটা। ফুমেপিজল অ্যান্টিডট ফর অ্যালকোহল বা ইথানল, আর মিথানলের জন্য অ্যান্টিডট হচ্ছে ইথানল। এছাড়াও তাদের কী করতে পারি? হিমোডায়ালাইসিস অথবা হিমোফিল্ট্রেশন করব যখন পেশেন্টের ভিজুয়াল লস বা প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে মিথানল পয়জনিংয়ে। নাইস টু নো। এরপরে হচ্ছে কোরোসিভ সাবস্ট্যান্স আমরা বলছিলাম কি? অ্যাসিড বা অ্যালকালি। অ্যাসিড বা অ্যালকালির পেশেন্টের কন্ট্রাইন্ডিকেশন কি? মাস্ট টু নো, যেটা আমরা আগে পড়ছি। এই পেশেন্টগুলোকে আমরা কী করবো না? গ্যাস্ট্রিক ল্যাবেস অ্যান্ড অ্যাসপিরেশন, কারণ তারা জিআই পারফোরেশন করতে পারে অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়া করতে পারে। আচ্ছা, আমরা শুধু এইটুকু জেনে রাখবো, গ্যাস্ট্রিক লেবেস করবো না, এটা হচ্ছে মাস্ট টু নো, যেহেতু বইয়ে আছে, বাকিগুলো বইয়ে নাই। ও এইখানে আবার লিখে দিছে তারা কী করে? রিস্ক অফ পারফোরেশন। তাহলে অ্যাসিড বা অ্যালকালি খাইলে পেশেন্টের কী হতে পারে? পারফোরেশন হতে পারে। এই জন্য গ্যাস্ট্রিক লিবেস করা যাবে না, শুড নট। এই দুটা লাইন হচ্ছে মাস্ট টু নো। এরপরে আমরা পেশেন্টকে কী করবো? ইরেক্ট পোস্চারে এক্স রে করবো। সার্জারি ওয়ার্ডের স্যারেরা কিছু করুক আর না করুক, একটা কোশ্চেন বেশিরভাগ পেশেন্টকে করে, মানে স্টুডেন্টকে, যে জিআই মানে স্টোমাক পারফোরেশন অথবা জিআই পারফোরেশনের জন্য একটা টেস্ট যেটা হচ্ছে ডায়াগনস্টিক, এটা হচ্ছে ইরেক্ট পোস্চারে এক্স রে। কোন এক্স রে? চেস্ট এক্স রে। এটা মাস্ট টু নো লাইন।
তাহলে পারফোরেশন সাসপেক্ট করলে আমরা কী করবো, ইরেক্ট পোস্টারে চেস্ট এক্সরে করবো। কেন? কারণ ইরেক্ট পোস্টারে যদি আমি চেস্ট এক্সরে করি তাহলে কী পাবো, এয়ার পাবো। কোথায়? রাইট ডায়াফ্রামের নিচে। নর্মালি আমরা জানি স্টমাক থাকে কোথায়, লেফট ডায়াফ্রামে। আর লেফট ডায়াফ্রামের নিচে কি হয়, লেফট ডায়াফ্রামের নিচে আমার গ্যাস থাকতেছে, কিন্তু রাইট ডায়াফ্রামের নিচে গ্যাস থাকে না। দেখি আমরা একটা এক্সরে, চেস্ট এক্সরে অফ পারফোরেশন। তাহলে বললাম অ্যাসিড বা অ্যালকালি খাইলে পেশেন্টের কী হতে পারে, জিআই পারফোরেশন হতে পারে, যেটা আমরা ডায়াগনোস করবো কীভাবে, চেস্ট এক্সরে করার মাধ্যমে। ওকে, এটা যেহেতু দেখাই দিচ্ছে এরো দিয়া। ওকে, এইখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে লেফট পাশে নর্মালি এয়ার থাকে, সাদা এরো দিয়ে যে দেখাইছে এটা স্বাভাবিক। বাট এটা হচ্ছে রাইট পাশেও যদি এরকম এয়ার থাকে, কালো কালো এগুলা, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে পারফোরেশন হয়েছে। ওকে, এরপরে যদি আমরা আলোচনা করি, এখানে একটা বক্স আছে, এই বক্স থেকে লেড পয়জনিংটা হচ্ছে মাস্ট টু নো। লেড কোথায় কোথায় থাকে, পেন্সিলে, দেন পেইন্টে, নাইস টু নো। পেশেন্টের সাইড এফেক্ট কী হবে, অ্যাবডোমিনাল পেইন হবে এবং ব্যাজোফিলিক স্টিপলিং হবে, এটা হচ্ছে মাস্ট টু নো লাইন, ব্যাজোফিলিক স্টিপলিং। এছাড়াও মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, মোটর নিউরোপ্যাথি হতে পারে, নেফ্রোটক্সিসিটি, হাইপারটেনশন, হাইপারক্যালসিমিয়া। তাহলে এখান থেকে একটা লাইন যদি আমরা মনে রাখি, এটা আর হচ্ছে মোটর নিউরোপ্যাথি, এই দুটা লাইন মনে রাখবো আর কি। ট্রিটমেন্ট কী দেবো, আমরা ওই আগেও পড়ছিলাম, লেডের ক্ষেত্রে ডাইমার ক্যাপ্রল দিব। আর এখানে বোন এক্সরে করলে কী পাবো, লেড লাইন পাবো। এগুলো আমি পিকচার দেখাই দিব নি পরে, লেড লাইন কি। ওকে, তারপরে কি করতে পারি, পেট্রোলিয়ামের মধ্যে আছে কেরোসিন পয়জনিংয়ের জন্য দিয়ে যায়, একটু আগেও বলছিলাম কেরোসিন খাইলে কী হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। অ্যান্ড পেশেন্টের আমরা কী করবো না, গ্যাস্ট্রিক লিভেজ অ্যান্ড অ্যাসপিরেশন হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, মাস্ট টু নো লাইন। একটা লাইনই যেহেতু আমরা পড়ে ফেলবো। এরপরে কিছু আছে কি, অ্যান্টিকোয়াগুলেন্ট সাবস্টেন্স। আমরা জানি ওয়ারফেরিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা যখন একটা পেশেন্টকে ওয়ারফেরিন দিচ্ছি, তাহলে ওয়ারফেরিন আমরা কী হিসেবে ইউজ করতেছি, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করতেছি। যখন আমি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করতেছি, মানে কি ক্লট ফর্মেশন হয়ে দিতেছি না। ক্লট ফর্মেশন হইতে দিতেছি না, তখন কি হতে পারে, যদি শরীরে কোনো কারণে কাটে অথবা অন্য কোনো অ্যাবনর্মাল ফাংশনিং হয় যেটা ব্লিডিং বাড়ায়, তখন ব্লিডিংটা বেশি সময় ধরে হবে, প্রলং ব্লিডিং। এখন এই ওয়ারফেরিন টক্সিসিটিতে আমরা ট্রিটমেন্ট হিসেবে কী দিতে পারি, ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন K1 ইঞ্জেকশন দিব, এটা মাস্ট টু নো। অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি। ওকে, এখন আমরা পড়ছিলাম যেমন তাবুন, সারিন, এগুলো পড়ছিলাম হচ্ছে ওপিসি পয়জনিংয়ের নার্ভ এজেন্ট। এছাড়াও কি আছে, BX নবিচক। এরা কি করতেছে, এরা হচ্ছে কেমিক্যাল ওয়ারফেয়ারে আমরা ইউজ করি, যেমন বিভিন্ন বড় বড় যুদ্ধ, এগুলো সাধারণত ওয়ার্ল্ড ওয়ার 2, 1 এইগুলাতে ইউজ করা হয়তো মানে হয়। এটা হচ্ছে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট। এদের অ্যান্টিডট কি, ওপিসি পয়জনিংয়ের অ্যান্টিডটটা এইখানে, এন্ট্রিপিন, অক্সিন, প্রালিডক্সিন। তাহলে এটা মনে হয় না মুখস্থ করার কিছু আছে, ওই ওপিসি পয়জনিংয়েরই ভাই এটা আর কি। এছাড়া কিছু ব্লাড এজেন্ট আছে, যেমন সায়ানাইড। আমরা বলতেছিলাম যে সায়ানাইড পয়জনিং, এটার ক্লিনিক্যাল ফিচার হবে কার্বন মনোঅক্সাইড পয়জনিংয়ের মতন সেম।
ফিক্সড ডায়ালেটেড পিপল থাকবে, ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যানজাইটি, সায়ানোসিস। রিডিং দিব, মনে রাখা তো সম্ভব না এত কিছু, আর ট্রিটমেন্টটা একটু জানতে হবে। এটা মনে হয় আমরা আগের বক্সেও দেখছি, সায়ানাইড পয়জনিংয়ে কী দিব, হাইড্রক্সিকোবালামিন, দেন ডাইকোবালডিডিটেড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। এখানে হচ্ছে হাইড্রক্সিকোবালামিন, সোডিয়াম থায়োসালফেট, এগুলো মনে রাখবো। এরপর হচ্ছে আর্সেনিকিজম বা আর্সেনিজম, এটা হচ্ছে মাস্ট টু নো, অনেক ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে আর্সেনিজম মানে আর্সেনিকায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পানিতে যেই পরিমাণ আর্সেনিক থাকাকে বলছে যে ঠিক আছে, সেটা হচ্ছে 10 মাইক্রোগ্রাম পার লিটার। যারা এক্সপোজ হবে আর্সেনিকের প্রতি, তাদের বুনে, হেয়ারে, নেইলে এই আর্সেনিক ডিপোজিশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে মাস্ট টু নো লাইন, দুইটা লাইনই। আর্সেনিজমের ক্লিনিক্যাল ফিচার কী হতে পারে, মাস্ট টু নো বক্স, জানতেই হবে। জিআইটির উপরে ইফেক্ট কী দেয়, মেটালিক টেস্ট হতে পারে। মানে যখন পানি খাবে তখন পানিটারে খাইলে মনে হবে যে মেটালের মতন একটা টেস্ট পাবে। এই সেম মেটালিক টেস্ট আমরা কোথায় পাইতে পারি, মেট্রোনিডাজল ড্রাগ যখন খায় একটা পেশেন্ট, তখনও সে মেটালিক টেস্ট পাইতে পারে। এছাড়াও স্যালাইভেশন বাড়াই দেয়, ডায়রিয়া হয়। নিউরোলজিক্যালি কী হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি, মাসল ওয়াস্টিং, ফ্যাসিকুলেশন, অ্যাটাক্সিয়া। স্কিনের মধ্যে কী হবে, হাইপার পিগমেন্টেশন। তাহলে পুরা বক্সটা ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মেটালিক টেস্টটা মাস্ট টু নো, পেরিফেরাল নিউরোপ্যাথি মাস্ট টু নো, হাইপার পিগমেন্টেশন, পামার ক্যারাটোসিস মাস্ট টু নো। এরপরে মিস লাইন বা এটাও মাস্ট টু নো। আমরা দুইটা জিনিস এক্সরে দেখব, একটা হচ্ছে মিস লাইনটা দেখব, আর একটা হচ্ছে লেড লাইন এক্সরে দেখব। ওকে, একটু পরে দেখবো ক্লাস শেষে। তারপরে হচ্ছে আয়ের মধ্যে কনজাংটিভাইটিস, আলসারেশন, রিডিং দিব। বোন ম্যারোতে অ্যাপ্লাসিয়া, এটা মাস্ট টু নো। বোন ম্যারো অ্যাপ্লাসিয়া করবে যখন, তখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। এছাড়াও হ্যাপাটোমেগালি, স্প্লিনোমেগালি হবে, এবং ম্যালিগনেন্সির রিস্ক বাড়াই দিবে। কোন কোন জায়গায়, মাস্ট টু নো এটা, লাং, লিভার, ব্লাডার, কিডনি, ল্যারিংস, লিম্ফার সিস্টেম। ওকে, এরপর হচ্ছে ফ্লোরোসিস মানে হচ্ছে ফ্লোরাইড যখন বেশি পরিমাণে থাকে পানিতে, তখন তাকে আমরা মানে খাওয়ার ফলে যে ইফেক্টটা পাইতেছি সেটা হচ্ছে ফ্লোরোসিস। মোর দেন 10 ppm খাওয়া যাবে না, মাস্ট টু নো। ক্লিনিক্যাল ফিচার হতে পারে কিছু, রিডিং দিব, ইয়েলো স্টেইনিং, পিটিং, অ্যাবডোমিনাল পেইন। এরপর হচ্ছে কিছু ফুড রিলেটেড পয়জনিং, এটা আমরা নাইস টু নো, রিডিং দিব জাস্ট। কোন কোন ফুড খাইলে আমাদের পয়জনিং হতে পারে, যেমন শেলফিশ। এই শেলফিশ যদি খাই, শেলফিশে থাকে স্যাক্সিটক্সিন। সিগোটেরা থাকে কোথায়, সামুদ্রিক যেই আছে, সমুদ্রের যেই গাছগুলো আছে পানির নিচে, এই স্পেসিফিক কিছু অ্যালজে অথবা সিউইড, এইগুলাকে যেই সকল মাছ খায়, ওই মাছগুলা যদি আমি খাই, তাহলে আমার সিগোটেরা পয়জনিং হইতে পারে। আরেকটা হচ্ছে স্ক্রম্বোটক্সিক ফিশ পয়জনিং, এটা হচ্ছে হিস্টিডিন রিলিজ করে। তো আমরা হিস্টিডিন মিডিয়েটেড সাইড ইফেক্ট পাবো। এখন কী হবে পেশেন্টের, জানি হচ্ছে হিস্টামিন কী করতেছিল, হিস্টামিন কই থেকে রিলিজ হইতেছিল, মাস্ট সেল। সে কী করতেছিল, অ্যালার্জিক রিয়াকশন দিচ্ছিল। অ্যালার্জিক রিয়াকশন কি, ব্রঙ্কোকনস্ট্রিকশন, হাইপোটেনশন, এই সকল জিনিস আর কি, আর্টিকারিয়া। তাহলে এইখানেও আমরা কী পাবো, এরকম ব্রঙ্কোস্পাজম পাইতে পারি, হাইপোটেনশন পাইতে পারি। তাহলে ট্রিটমেন্ট কী দেবো এইখানে, অ্যান্টিহিস্টামিন, কারণ অ্যালার্জির ট্রিটমেন্ট আমরা বলছিলাম কি, অ্যান্টিহিস্টামিন। তাহলে এইগুলো তো আমার মুখস্থ করা লাগতেছে না, এগুলো আমি আগেও পড়ে আসছি, প্লাস যেহেতু বুঝি তো অত বেশি কঠিন লাগার কথা না। মজার বিষয় হচ্ছে এই হিস্টিডিন আমরা কোথায় পাইতে পারি, টুনা মাছে। তাহলে এটা জেনে রাখতে হবে, কারণ টুনা মাছ আমরা প্রচুর খাই, বাংলাদেশের কথা না বললেও বিদেশের ক্ষেত্রে আর কি। এরপর হচ্ছে টেট্রোডোটক্সিন, এটা হচ্ছে পটকা মাছ যেগুলো আছে, কিছু মাছ আছে না সামুদ্রিক মানে মাছ, এই বিলের মাছ কিনলে দেখা যায় এক ধরনের মাছ হচ্ছে এদের সাথে থাকে,
এটাকে আমরা বলি পটকা মাছ। এই পটকা মাছের এই যে এরকম নিচে গলা ফোলা থাকে আর কি, এটা হচ্ছে পটকা মাছ। এই পটকা মাছে থাকে কি টেট্রোডোটক্সিন। ওকে, এখানে একটা বক্স বাকি আছে, এই বক্সে আমরা জেনে রাখবো কি অ্যাট্রোপা ভ্যালাডোনা। এটা এক ধরনের গাছ, এই গাছ থেকে আমরা তৈরি করি অ্যাট্রোপিন। ঠিক আছে, এটা হচ্ছে আগের যুগে যখন অত বেশি কসমেটিক্স ছিল না, তখন মেয়েরা অ্যাট্রোপা ভ্যালাডোনার যে রস বা নির্যাস সেটা চোখে ইউজ করতো। অ্যাজ এ রেজাল্ট কী হইতো, আমরা জানি অ্যাট্রোপিন কী করে, পিপিলকে ডাইলেট করে, কারণ সে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেশন করতেছে। পিপিল যখন ডাইলেটেড হয়ে যায় তখন চোখ সুন্দর দেখায়। আছে না, মেয়েদের, যেই মেয়ের চোখ যত বেশি বড়, মানে চোখের মণি, তার তত বেশি সুন্দর লাগে। এই জন্য মেয়েরা চোখের মণি বা পিউপিল বড় করার জন্য এই অ্যাট্রোপিন বা অ্যাট্রোপা ভ্যালাডোনা ইউজ করতো। তারপরে হচ্ছে ধাতুরা। ধাতুরা থেকে আমরা কি পাই, এটা হচ্ছে অ্যাপল থোর্ন, এরকম একটা গাছ আছে, চতুর্দিকে গোল ফল, চতুর্দিকে কাটা, আমাদের গ্রামে আছে অনেক। এইগুলা থেকে আমরা কি পাইতেছি, স্কোপোলামিন অথবা হায়োসায়ানিন টক্সিসিটি। এরপরে ডিজিটাল স্পারকোরা, যেটা থেকে আমরা কি তৈরি করতেছিলাম, ডিগক্সিন। এই ডিগক্সিন টক্সিসিটি যখন হইতেছে, এটা কিন্তু কার্ডিয়াক গ্লাইকোসাইড আর কি, এই ডিগক্সিনটা কার্ডিয়াক গ্লাইকোসাইড। এই ডিগক্সিন টক্সিসিটিতে আমরা ড্রাগ হিসেবে ইউজ করতেছি কি, মানে অ্যান্টিডট, ডিজি বাইন্ড মাস্টুন। এরপরে কি আছে, অ্যামানিটা ফাইলয়েড, অ্যামাটক্সিন দরকার নাই, এটা জেনে রাখবো, নাইস টু নো। ম্যাজিক মাশরুম, ম্যাজিক মাশরুম কী করতে পারে, হ্যালোসিনেশন করতে পারে, জেনে রাখবো। কারণ এই ম্যাজিক মাশরুম এইগুলা ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করা হয়ে থাকে নেশা করার জন্য। ওকে, আমরা ছবি তো থাকার কথা। ওকে, এগুলো হচ্ছে হাইপার ক্যারাটোসিস। পামে হাইপার ক্যারাটোসিস, হাইপার পিগমেন্টেশন, পায়ে হাইপার ক্যারাটোসিস, হাইপার পিগমেন্টেশন। তারপরে এটা লেট পয়জনিং এর, এটা হচ্ছে চারকলের ট্যাবলেট, অ্যাক্টিভেটেড চারকল। এগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করে এনজি টিউবে দিয়ে দিতে পারি যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে। এটা হচ্ছে ম্যাজিক মাশরুম, এটা হচ্ছে দুতরা ফুল। এখানে ছবিগুলো এইগুলো আসতেছে। মিস লাইন নাই না, ওকে। তাহলে এইগুলো হচ্ছে লেড লাইন, বোঝা যায় কি না। এই বোনসের একদম উপরে একটু একটু সাদা লাইন, এই যে সাদা লাইন, এখানে একটু সাদা লাইন, এইখানে সাদা লাইন, এইগুলো লেড পয়জনিংয়ে পাই আমরা, লেড লাইন বলি এদেরকে। আর নেইলের মধ্যে এরকম সাদা সাদা যে পাই, এটাকে আমরা বলি হচ্ছে মিস লাইন, হচ্ছে মিস লাইন, এখানে মিস লাইন। এটা হচ্ছে পটকা মাছ। ওকে, থ্যাংক ইউ। ও এখানে একটু বাকি আছে, কোশ্চেনের মধ্যে কিছু এক্সট্রা পয়েন্ট দিয়েছে। কোশ্চেনের মধ্যে এক্সট্রা পয়েন্ট হচ্ছে সেগুলো কার্ডিওতে পড়বো। একটা ছক মনে হয় বাকি আছে, একটা ছক দেখা ফেলি, ইম্পর্টেন্ট আছে, এই ছকটা বাকি আছে। ঠিক আছে, তাহলে ইথিলিন গ্লাইকল, যেটাকে আমরা বলতেছিলাম কি বলে, ইথিলিন গ্লাইকল অথবা মিথানল। ঠিক আছে, এই দুইটা আলটিমেটলি কী করে, অ্যালকোহল ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে ইথিলিন গ্লাইকলটা আলটিমেটলি অক্সালিক অ্যাসিডে কনভার্ট হয়। অক্সালিক অ্যাসিড ইউরিনের মাধ্যমে পরে পাস হয়ে যায়, যেটাকে আমরা অক্সালিউরিয়া বলি। আর ওইদিকে মিথানল কী হইতেছে, অ্যালকোহল ডিহাইড্রোজেনাসের উপস্থিতিতে সে ফর্মিক অ্যাসিড
তৈরি করতেছে। এই ফর্মিক অ্যাসিডটাই ভিজুয়াল লসের জন্য দায়ী। এখন একটা পেশেন্ট সাপোজ মিথানল অথবা ইথিলিন গ্লাইকল মানে লোকাল বাজারের অবিশুদ্ধ মদ খেয়ে ফেলছে, তখন তাকে আমরা কি করব? তখন তাকে আমি অ্যালকোহল খাওয়াই দিব, মানে যেগুলো পিওর অ্যালকোহল, অথবা ফুমেপিজল দিব। এই ফুমেপিজল অথবা অ্যালকোহল যদি দিই, তারা কি করে? অ্যালকোহল ডিহাইড্রোজেনাসকে ইনহিবিট করতেছে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের ফর্মিক অ্যাসিডও তৈরি হতেছে না, অক্সালিক অ্যাসিডও তৈরি হচ্ছে না। ওকে, এটা আমরা নাইস টু নো। মনে হয় না আর কিছু